আসসালামু আলাইকুম। কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের সরকার কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত কাজের নির্দেশনামূলক আলোচনায় আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো সরকার তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরির কাজ দিয়েছে। তার জন্য সরকার সিলেবাস নির্ধারণ করে দিয়েছে। তার আঙ্গিকে আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যেহেতু এই অধ্যায় থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, তোমরা সকলেই জানো তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু তোমাদের জেএসসি পরীক্ষা হয়নি এবং তোমরা পরবর্তীতে নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, তাই তোমাদের অ্যাসাইনমেন্টটি তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এমনও হতে পারে এই অ্যাসাইনমেন্টটি শিক্ষা বোর্ড স্কুল থেকে নিয়ে যেতে পারে বা এর মূল্যায়নের ফলাফল নিয়ে শিক্ষা বোর্ড তোমাদের সার্টিফিকেট দিতে পারে। তাই তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর করে তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিত্তিতেই আমি আজকে কিছু আলোচনা করছি। তোমরা গুরুত্ব সহকারে দেখবে। প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই অ্যাসাইনমেন্ট কাকে বলে। অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে। তাছাড়া অ্যাসাইনমেন্টের সাথে লিখিত কাজ এবং ব্যবহারিক কাজও জড়িত। অতএব আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট হলো শিক্ষার্থীদের ঘরে বসে দেওয়া কাজের একটি অংশ। অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ, এমন একটি কাজ যা কাউকে দেওয়া হয় সাধারণত তাদের কাজের অংশ হিসেবে। এখন এই অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখতে হয় তার নিশ্চয়ই কিছু কলাকৌশল আছে। যেহেতু তোমরা স্কুলে এর আগে অনেক ধরনের অ্যাসাইনমেন্টই তৈরি করেছো, হয়তোবা তোমরা বুঝতে পারছো যে কিভাবে অ্যাসাইনমেন্টটি সুন্দর করে তৈরি করতে হবে। তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা এই বিষয়গুলো খেয়াল রেখে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। তাহলে অ্যাসাইনমেন্ট লেখার কলাকৌশল হলো, তুমি শুরুতেই চিন্তা করে দেখো কাউকে যদি কোনো ঘটনা তুমি বলো তাহলে তুমি কিভাবে বলো বা কি ঢঙে বলো, সেই জিনিসটি অনুসরণ করে তুমি লিখে ফেলবে। অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে তথ্য সংগ্রহে ব্যস্ত থাকতে হবে এবং তখনই মনে মনে গুছিয়ে নিতে হবে কি লিখবে
আর কিভাবেই বা লিখবে। আর এই দিকটি সবসময় মাথায় রাখতে হবে যে সবার কথা মাথায় রেখে অহেতুক, অপরিচিত, কঠিন, দুর্বোধ্য শব্দ ব্যবহার করা থেকে অবশ্যই তোমাকে বিরত থাকতে হবে। এমন শব্দ ব্যবহার করবে যা সবার কাছেই পরিচিত বলে তুমি নিশ্চিত। নিজে ভালোমতো বোঝো না এমন শব্দ কখনোই ব্যবহার করবে না। মনে রাখবে, অবৈধ শব্দ ব্যবহারের কারণে তোমার অ্যাসাইনমেন্টের প্রতি সবাই আগ্রহ হারিয়ে ফেলতে পারে, অর্থাৎ শিক্ষক আগ্রহ হারিয়ে ফেলতে পারে, যেহেতু তিনি এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবেন। তোমাকে মনে রাখতে হবে, তোমার অ্যাসাইনমেন্টের বাক্য যত বড় হবে তার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক তত জটিল হবে, আর বাক্য যত জটিল হবে ততই তা সবার কাছে, অর্থাৎ শিক্ষকের কাছে দুর্বোধ্য হয়ে ঠেকবে। বাক্য ছোট হতে হবে, কিন্তু ছাড়া ছাড়া, খণ্ডিত বা বিক্ষিপ্ত হলে চলবে না। কমা, সেমিকোলন ইত্যাদি যুক্তিচিহ্নের ব্যবহার যথাসম্ভব কম করেও বাক্য ছোট রাখার চেষ্টা করতে হবে। তোমাকে মনে রাখতে হবে আরেকটি বিষয়, যে দীর্ঘ অনুচ্ছেদ যে কোনো শিক্ষকের জন্যই খুবই বিরক্তিকর হতে পারে। অনুচ্ছেদ যদি ছোট হয় বা অনুচ্ছেদ ছোট হলে একটি মাত্র ভাব যদি থাকে, একটি মাত্র প্রসঙ্গ বা ধারণার অতিরিক্ত তাতে যোগ করা সম্ভব হয় না। ফলে শিক্ষকের জন্য অনেক সুবিধা হয়, মূল্যায়ন করতে সুবিধা হয়। প্রতিটি অনুচ্ছেদে শিক্ষক নতুন তথ্যের সঙ্গে পরিচিত হন, যা শিক্ষকের আগ্রহ আনন্দ বাড়িয়ে শেষ পর্যন্ত শিক্ষককে তোমার অ্যাসাইনমেন্টটি করতে বা মূল্যায়ন করতে ধরে রাখে। শিক্ষক যাতে তোমার অ্যাসাইনমেন্টটি করে খুশি হন এবং তুমি যথাযোগ্যভাবে যাতে মূল্যায়িত হও, সেই বিষয়টা মাথায় রেখে তোমাকে অ্যাসাইনমেন্ট লেখার এই কলা কৌশলগুলো খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসব আমাদের কভার পেজ নিয়ে। অ্যাসাইনমেন্টের যে কভার পেজ, সেই কভার পেজ নিয়ে আমি একটু আলোচনা করছি। কভার পেজে তুমি মডার্ন হাই স্কুল, কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যাসাইনমেন্ট, টপিক, সাবজেক্ট, সাবজেক্ট কোড, অ্যাসাইনমেন্ট নাম্বার, সাবমিটেড টু, ক্লাস টিচার্স নেম, submitted by students name, class, roll, section, shift, মোবাইল নাম্বার, সাবমিশন ডেট, এই হিন্টস গুলো দেওয়া আছে। প্রথমে টপিকে তুমি কি লিখবে। টপিকে যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, সেই জিনিসটি তোমরা এই টপিকে উল্লেখ করে দিবে। এখন প্রত্যেকটি পাঠের নাম তো আর লেখা যাবে না, এজন্য তোমরা প্রথম অধ্যায়ের পাঠ, প্রথম পাঠ থেকে সপ্তম পাঠ পর্যন্ত, সপ্তম পাঠ উল্লেখ করে দিবে। সাবজেক্ট হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাবজেক্ট কোড হবে 154 অর্থাৎ 154, আর অ্যাসাইনমেন্ট নাম্বার, যেহেতু এটি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অ্যাসাইনমেন্ট, তোমরা এই জন্য 1 নং অ্যাসাইনমেন্ট লিখবে। অ্যাসাইনমেন্ট নাম্বার পর 1 নং বা প্রথম লিখলেই হবে। সাবমিটেড টু, তুমি যে তোমার শ্রেণী শিক্ষকের কাছে যেহেতু এটা সাবমিট করবে নির্দিষ্ট তারিখে, সেজন্য সেই ক্লাস টিচারের নাম লিখে দিবে, তোমার নিজের নাম, ক্লাস, রোল, সেকশন, শিফট, মোবাইল নাম্বার এবং সাবমিশন ডেট, এগুলো উল্লেখ করে দেবে।
তাহলে কভার পেজের কি লিখতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম অধ্যায়ে পাঠ 1 থেকে 7 পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ের পাঠ 1 ও 2 এ তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পাঠ 2 এ কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পাঠ 3 হলো যোগাযোগ, পাঠ 4 ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পাঠ 5 সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পাঠ 6 চিকিৎসা, পাঠ 7 গবেষণা। এই সম্পর্কিত বিস্তারিত বর্ণনা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তোমরা ভালো করে বই পড়ে তারপর অ্যাসাইনমেন্ট লিখবে। এখন অ্যাসাইনমেন্টে কি লিখতে হবে সে সম্পর্কিত একটু আলোচনা আমি করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা হলো এই অ্যাসাইনমেন্টটিতে তোমাকে 250 শব্দের মধ্যে একটি শিরোনাম দিয়ে প্রবন্ধ লিখতে হবে এবং প্রবন্ধটি লিখতে হবে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন এই টপিকসের ভিত্তিতে, অর্থাৎ সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেই সেবাগুলো দিয়ে থাকে সেগুলো থেকে কি কি সহযোগিতা পাওয়া যায় তা উল্লেখ করতে হবে 250 শব্দের একটি প্রবন্ধতে। এবং এই প্রবন্ধটিতে যা যা থাকবে তা হলো ভূমিকা, সেবাসমূহের তালিকা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা, প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব এবং উপসংহার। এই 5টি হিন্টস দিয়ে তোমাকে প্রবন্ধটি লিখতে হবে। এর বেশি কোনো হিন্টস এখানে সংযোজন করা যাবে না, অথবা এই 5টির চেয়েও কমও লেখা যাবে না। এই 5টি হিন্টসের ভিত্তিতেই তোমাকে প্রবন্ধটি লিখতে হবে। যদি তুমি একটি কম লিখো, অর্থাৎ ভূমিকা লিখেছ, সেবা সমূহের তালিকা লিখেছ, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা লিখেছ, কিন্তু এরপরে সরাসরি উপসংহার লিখে ফেলেছ, এতে কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট সঠিকভাবে মূল্যায়ন করা হবে না, অর্থাৎ তোমার মূল্যায়নের ফলাফল খারাপ আসবে। এই জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে 5টি হিন্টস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার ভিত্তিতেই তোমাকে অবশ্যই প্রবন্ধটা লিখতে হবে। আর ভূমিকা, সেবা সমূহের তালিকা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব, উপসংহার, এই সম্পর্কিত এই হিন্টস সম্পর্কিত তথ্য তুমি বইয়ে পেয়ে যাবে। বইটি ভালোভাবে পড়বে, হুবহু বই লিখবে না, নিজের সৃজনশীলতা দিয়ে লেখার চেষ্টা করবে, অথবা অন্য কেউ লিখলে সেটিও কপি করার চেষ্টা করবে না। এখন আমি তোমাদেরকে এই প্রবন্ধটি লিখতে যাতে তোমাদের একটু সহায়তা হয় সেজন্য আমি একটু আলোচনা করে দিব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথমে যেহেতু লিখতে হবে, প্রথমে যেহেতু ভূমিকা লিখতে হবে, সেই ভূমিকায়
সরি, যেহেতু একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন উপরোক্ত বিষয়টির একটি শিরোনাম দিতে হবে এবং 250 শব্দের মধ্যে তোমাকে প্রবন্ধটি লিখতে হবে। অতিরিক্ত শব্দ ব্যবহার না করাই ভালো হবে। এটা আমরা পূর্বেই আলোচনা করেছি যে কি কি নিয়ম কানুন মেনে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। এখন শিরোনামটি তুমি কি দিবে? একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন এর শিরোনাম কি হতে পারে? আমি তোমাদেরকে একটু সহযোগিতা করছি যে তোমরা ইচ্ছে করলে শিরোনামটি এটি দিতে পারো, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা। এই শিরোনামটি দিয়ে তোমরা প্রবন্ধটি শুরু করতে পারো। শিরোনামটি কি হবে? ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা। এছাড়া তুমি যদি অন্য কোনো শিরোনাম দিতে চাও তাও হবে। এরপর তুমি ভূমিকা লিখবে। ভূমিকা তুমি কিভাবে শুরু করবে? ভূমিকাটি তুমি এভাবে শুরু করতে পারো যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, অথবা বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং তথ্য প্রযুক্তি বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার। প্রযুক্তি হলো বিজ্ঞানকে বিভিন্ন শিল্প ও মানব কল্যাণে প্রয়োগ করার কৌশল। আজকের সর্বাধিক ব্যবহৃত প্রযুক্তি হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যা বর্তমান বিশ্বে সকল ধরনের উন্নয়নে বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রধান হাতিয়ার। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে তার অবস্থানকে শক্তিশালী করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলির জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলার প্রস্তুতির জন্য এই তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। এভাবে আমরা ভূমিকা শুরু করতে পারি। তুমি ইচ্ছে করলে অন্যভাবেও লিখতে পারো। এরপর যে হিন্টসটি দেওয়া আছে সেটি হলো সেবাসমূহের তালিকা। যেহেতু এখানে সরকারি সেবা সমূহের তালিকা চেয়েছে, সেই সেবা সমূহ থেকে কিভাবে আমরা সেবা পেতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেগুলি উল্লেখ করতে হবে। কি হতে পারে সেবা সমূহের তালিকা? এটা আমরা এইভাবে লিখব। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের মূল সার্থকতাই হলো এটার ব্যবহারে সুফল অর্জন করা। বর্তমান ডিজিটাল বাংলাদেশের সর্বত্রই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে। বিশেষ করে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন সেবা সমূহের তালিকা হলো, এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যেমন ই-পর্চা, ই-বুক, ই-পূর্জি, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ই-স্বাস্থ্য সেবা, অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, টাকা স্থানান্তর, পরিষেবার বিল পরিশোধ, পরিবহন ইত্যাদি, অনলাইনে রেজিস্ট্রেশন, আরো অনেক কিছুই। এখানে বইয়ে যা যা উল্লেখ আছে আমরা তাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই প্রবন্ধটি যাতে 250 শব্দের মধ্যেই থাকে। ই-পর্চা সম্পর্কে তোমরা জানো যে জমি জমার বিষয়ে বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য আমরা যে হয়রানি হতাম, এখন বর্তমানে দেশের 64টি জেলায় এই সেবা চালু আছে এবং খুব সহজেই এর মাধ্যমে দলিল সংগ্রহ করা যায়।
ইবুক মানে ইলেকট্রনিক বুক। আমরা অনলাইনে যে সব বই পেয়ে থাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে, এগুলোকে ইবুক বলে। এর জন্য আমরা একটা ওয়েবসাইট নাম লিখতে পারি, যেমন www.ebook.com বা www.ebook.gov.pt। এভাবে ই-4জি পাবলিক পরীক্ষার ফলাফল এখন অনলাইনে প্রকাশিত হয়, তোমরা জানো। ই স্বাস্থ্য সেবা, এখন করোনার সময় আমরা প্রচুর পরিমাণে ই স্বাস্থ্য সেবার দিকে ঝুঁকে পড়েছি। আমরা 162-63 এই নাম্বারে ফোন করে ডাক্তারি সেবা পেতে পারি, চিকিৎসা সেবা পেতে পারি। আরো অনেক এই ধরনের নাম্বার আছে যেগুলো দিয়ে আমরা সেবা পেতে পারি বা টেলিমেডিসিনের সাহায্য নিতে পারি। এগুলো ই স্বাস্থ্য সেবার আওতায়। তাছাড়া অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, টাকা স্থানান্তর, এখন আমরা খুব সহজেই বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে টাকা স্থানান্তর করতে পারি। পরিষেবা বিল পরিশোধ, যেমন বিদ্যুৎ বিল, পানির বিল আমরা অনলাইনে এখন পরিশোধ করতে পারি। পরিবহন আমরা এখন অনলাইনে টিকিট কিনতে পারি, ট্রেনের টিকিট, বাসের টিকিট বা উড়োজাহাজের টিকিট ইত্যাদি। অনলাইনে রেজিস্ট্রেশন, তোমাদের যে রেজিস্ট্রেশন হয়েছিল অনলাইনে, তোমরা দেখেছো কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয় ইত্যাদি। এইগুলোর বর্ণনা তোমরা এখানে দিবে, সেবা সময়ের তালিকা গুলোকে দিবে। তারপর ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি সেবা ভিত্তিক বর্ণনা দিবে, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে 2007 সালেও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি দেশ, কিন্তু বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল। বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবা দেশের যে কোনো প্রান্ত থেকেই মুহূর্তের প্রয়োজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে পারছে ইত্যাদি। এই ধরনের বর্ণনাগুলো এর মধ্যে লিপিবদ্ধ করে দিবে। অবশ্যই খেয়াল রাখবে আমরা যেন কেউ কারোরটা কপি না করি। তাছাড়া এখানে আরো উল্লেখ করা যায় যে তাছাড়া দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য সেবা পরিশোধ বিল। একটু আগে আমরা যে সরকারি স্বাস্থ্য সেবাগুলো আলোচনা করলাম সেগুলো এখানে লিখতে পারো। সর্বস্তরের শিক্ষার আলো দিতে খুলে দেওয়া হয়েছে ইবুক প্ল্যাটফর্ম, আর্থিক লেনদেন। এই কথাগুলো এখানে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবায় উল্লেখ করে দিই। তারপর যে হিন্টটি সেটি হলো প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব। তোমরা জানো প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব কত। প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে শেষ করা যাবে না, কারণ দিন দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে মানুষ প্রাণ ভরে উপভোগ করছে এর সুফল। এক কথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল বন্ধুর মতোই হয়ে উঠেছে। প্রযুক্তিভিত্তিক সেবার কারণে কমেছে সময় ও ভোগান্তি, জীবন মান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শেষে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা, সংস্কৃতি ইত্যাদি প্রতি ক্ষেত্রেই যুগান্তকারী বিপ্লব এসেছে। এই ধরনের বর্ণনা থাকবে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্বের মধ্যে। তারপর লাস্ট যে হিন্টটি সেটি হলো উপসংহার। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি যে লাইনগুলো বলেছি তার যে শব্দগুলো আমি চয়ন করেছি সেগুলো খুবই সহজ, যেগুলো সবাই বুঝতে পারে। আমরা প্রথমেই লিখেছিলাম যে অ্যাসাইনমেন্ট তৈরির যে কলা কৌশলে আমরা বলেছিলাম যে এখানে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেটা মূল্যায়নকারী বা শিক্ষক বুঝতে পারবে না। অবশ্যই ভাষা এবং শব্দের ব্যবহার সুন্দর হতে হবে, সহজ হতে হবে, যাতে শিক্ষক খুব সুন্দর করে বুঝে তোমার অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করতে পারে।
এখন উপসংহারে আমরা লিখব, এই যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। ডিজিটাল সরকার নাগরিকের ডিজিটাল সেবা প্রদান, তথ্য ও প্রযুক্তি ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্প প্রসার, এই জিনিসগুলোই মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ মিশনের কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবন মান উন্নত করাই ডিজিটাল বাংলাদেশ মিশনের মূল লক্ষ্য। আশা করি তোমরা এভাবে যদি লিখো তাহলে অবশ্যই তোমরা সঠিকভাবে মূল্যায়িত হবে এবং শিক্ষক তোমাকে যে 4টি ক্যাটাগরিতে মূল্যায়ন করবেন, আশা করি 1 নম্বর ক্যাটাগরিতে তোমরা মূল্যায়িত হবে এবং তোমরা পরবর্তীতে নবম শ্রেণীতে প্রমোশনে ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখতে হবে এবং কিভাবে এর বিভিন্ন দিকগুলো উল্লেখ করতে হবে। আশা করি তোমরা খুব সুন্দর করে উপস্থাপন করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে শিক্ষক কর্তৃক মূল্যায়িত হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার যদি কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় তাহলে এভাবেই তোমাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।